আজ আমরা আলোচনা করব বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র বিষয়টি নিয়ে। সাহিত্য সমাজের দর্পণ। সাহিত্যিক চান বা না চান, যেহেতু তিনি সামাজিক মানুষ, তাই তাঁর সাহিত্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামাজিক চিন্তা চেতনার প্রকাশ ঘটবেই। আর যে সাহিত্য আখ্যানধর্মী, যা গল্পরসের যোগানদার, সেরকম রচনায় সমাজ না এসে পারে না। এগুলির মধ্যে মানুষও যেমন উঠে আসে, তেমনি সমস্ত পারিপার্শ্বিক নিয়ে সমাজও ধরা দেয়। মনে রাখতে হবে, বড়ুচণ্ডী দাস লৌকিক প্রেমের কাব্য লিখেছেন। একজোড়া গ্রাম্য যুবক যুবতীর প্রেম অপ্রেমের ছবি এঁকেছেন। তাই তার কাব্যে কোনো উচ্চ শ্রেণীর সমাজের চিত্র আমরা পাবো না। কোনো জমিদার, ধনাঢ্য বা রাজা রাজড়ার পারিপার্শ্বিকতাকেও দেখতে পাবো না। এ সমাজ একেবারে লৌকিক দরিদ্র গোপল্লীর সমাজ। গোপল্লীর দৈনন্দিন জীবনের প্রেক্ষাপটে সেই সমাজ উঠে এসেছে একেবারে অবিকৃতভাবে। তার স্থূলরুচি, গ্রাম্যতা, বাদানুবাদ, গলাগলি ও গালাগালিকে নিয়ে একেবারে অকপট ও একান্ত নিরাভরণভাবে। শ্রীকৃষ্ণ কীর্তনের সমাজচিত্র প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রথমেই যেটা উঠে আসে, রাষ্ট্র ব্যবস্থার কথা। আমরা আগেই বলেছি, শ্রীকৃষ্ণ কীর্তনে প্রধানত গোপপল্লীর সমাজে চিত্রিত। কোথাও গ্রাম্য সমাজ ছাড়া জমিদার তন্ত্রের পরিচয় নেই। তবে দেশে একজন রাজা ছিলেন এবং তার কাছে অন্যায় অভিযোগ জানানো যেত। রাজাও যথাযথ ব্যবস্থা নিতেন, তা রাধার নানা উক্তি থেকেই বোঝা যায়। কৃষ্ণ যখন রাধার সঙ্গে জোর করে মিলিত হতে উদ্যত হয়, তখন রাজা কংসের ভয় দেখায়। এছাড়া কৃষ্ণ মহাদানী সেজে রাধার কাছে পথ শুল্ক চেয়েছে, অর্থাৎ টোল ট্যাক্স চেয়েছে। ঘাটোয়াল সেজে কংসের নিযুক্ত ঘাটোয়াল বলে নিজের পরিচয় দিয়েছে। সুতরাং সেকালে রাজাদের নিযুক্ত বিভিন্ন শুল্ক আদায়কারী বা টোল ট্যাক্স আদায়কারী রাজপুরুষ থাকতো, তা আমরা অনুমান করতেই পারি। সেকালে বিনিময়ের মাধ্যম ছিল কড়ি। এরপরে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে পাচ্ছি বৃত্তির পরিচয়, অর্থাৎ পেশা। শ্রীকৃষ্ণ কীর্তনের সেকালের মানুষের নানা বৃত্তি বা জীবিকার নামমাত্র পরিচয় আছে। বৃত্তি অনুসারেই জাতি গড়ে উঠেছিল। এই সমস্ত জাতিগুলি, যেমন ধরো গোপ জাতি, তেলি, নাপিত, কুমোর, বৈদ্য, বেদে, জাদুকর, মাঝি, বেনে, চণ্ডাল, স্বর্ণকার, যোগী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, মজুর, আচার্য, এ সমস্ত বৃত্তি অনুসরণ করতে বাধ্য ছিল। অন্য কাজ করলে সমাজে শাসন নেমে আসতো, কারণ আয়হনের মাকে বড়াই এই বিষয়ে যে অভিযোগ করেছে তাও আমরা লক্ষ্য করি। বেশভূষা বা পোশাক পরিচ্ছদ। শ্রীকৃষ্ণ কীর্তনে প্রধানভাবে দরিদ্র গোপপল্লীর কথাই পাই। তবে কোনো কোনো সচ্ছল গোপ পরিবারের কথাও আছে। সচ্ছল হলেও গোপবধূদের কায়ক্লেশে দিন যাপন করতে হতো, কিন্তু বিচিত্র অলঙ্কার পরতে তাদের সকলেরই স্বাদ ছিল। তাই দেখি গোপবধূ রাধা সোনার চুপুড়ি ও রূপার খড়ি পরেছে, গলায় গজমতি বা সাতেশ্বরী হার পরেছে, কানে রত্নকুণ্ডল পরেছে, হাতে রত্নজড়িত বলয় কিংবা কঙ্কণ কিংবা কেউর অথবা চুড়ি কিছু না কিছু একটা পরেছে। রাধাকৃষ্ণের রূপ বর্ণনায় কবি যে সমস্ত অলঙ্কারের কথা বলেছেন তা আরোপিত। কিন্তু এটা ঠিক যে সেকালের মেয়েরা পায়ে নূপুর বা মল পরতো, পায়ের আঙুলে পাশলি বা কটিতে কিঙ্কিনি পরতো, তা সোনারই হোক বা না হোক। কিন্তু তার থেকেও সত্য, তখনকার মেয়েরা নানা ফুলের বিভিন্ন অলঙ্কার পরতো। যেমন মালা তৈরি হতো, সেসব মালা তৈরি হতো মালতী, গুলাল, চাঁপা প্রভৃতি ফুল দিয়ে। বিবাহিত মেয়েরা সিঁদুর ও লোহা পরতো, কপালে কুমকুম চন্দন দিত, চোখে কাজল দিত, মুখে কর্পূর কুস্তরী কিংবা তাম্বুল বা পান খেয়ে ঠোঁট রাঙিয়ে ফেলতো। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার বসন বা শাড়ির উল্লেখ আছে। সে শাড়ি ছিল নেতের বসন, অর্থাৎ রেশম বা পাটের তৈরি। আর সেই শাড়ির পাড় সম্পন্ন নারীরা ধাতু দ্রব্যে নয়ন লোভন করে তুলত। সেকালেও কাঁচুলি বা বক্ষ বন্ধনীর ব্যবহার ছিল। বস্ত্রাঞ্চল বা উড়ালির, আজকে তোমরা যেটাকে উড়ানি বলো বা উড়নি বলো, তারও ব্যবস্থা ছিল। কৃষ্ণের রূপ বর্ণনায় দেখি সে বিচিত্র অলঙ্কার পরেছে। কানের কুণ্ডল, গলায় গজমতি, পায়ের নূপুর থাকাটা স্বাভাবিক। পুরুষেরাও কাজল পরত,
চন্দন পরত, কৃষ্ণ 16 হাত পাটলের বস্ত্র পরত, কোনো কোনো পুরুষ লম্বা চুল বা ঘোড়া চুল রাখত। এসব বর্ণনা সম্পন্ন গৃহস্থের অবশ্যই, তবে এ থেকে বুঝি সেকালে অল্পবিস্তর সকলেই অলঙ্কার পরত। অন্তত কবি তার দেখা বৃহত্তর গ্রামীণ সমাজ থেকেই এই তথ্যগুলি উদ্ধার করেছেন, যা গোপ পল্লীতে সীমাবদ্ধ ছিল না। এরপরে আমরা আসছি খাদ্যদ্রব্যের প্রসঙ্গ নিয়ে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খাদ্যদ্রব্যের বিশেষ উল্লেখ আমরা দেখতে পাচ্ছি না। প্রায় সমস্ত জায়গাতেই দুধ, দই, ঘোল এই তিনটি জিনিসেরই উল্লেখ মিলছে। বংশীখণ্ডে রাধার এলোমেলো রন্ধনের মধ্যেও অনেকগুলি খাদ্যদ্রব্যের নাম মেলে, যেমন চাল চড়িয়ে ভাত, নিম ঝোল, অম্বল, শাক, পরলা বা তোমরা যেটাকে ধুঁদুল বলো, পরলা ভাজা। এছাড়াও আনন্দ বিনোদনের সময় লোকে সুপারি ও পান খেত, কর্পূর ব্যবহার করত, লেবু, চিনি এ সমস্ত আছেই। আসবাবপত্রের শ্রীকৃষ্ণ কীর্তনে সেভাবে উল্লেখ নেই। দুধ, দই বয়ে নিয়ে যাওয়ার মতো পাত্র বা ভাত তরকারি রান্না রাখার মতো পাত্র, উনুন বা তরকারি কাটার অস্ত্র নিশ্চয়ই ছিল। গ্রন্থে উল্লেখ আছে পালঙ্কের, উল্লেখ আছে তেল বাহনের কেড়ুয়া, খাপড় প্রভৃতির। এছাড়া পায় ভাত নাড়ার খাঁটি, দুধ নাড়ার খাঁটি, ঘটি, ভাঁড়, চুপড়ি, সিকিয়া বা সিকে যেটাকে বলে, বিড়া, নেতা প্রভৃতি। শ্রীকৃষ্ণ কীর্তনে কিছু অস্ত্রশস্ত্রের নামও রয়েছে, যেমন ধরো কৃপাণ, ত্রিশূল, কামান, বাণ, স্বর, ধনু। এছাড়া লাঠি বা লগুর তো আছেই। এরপরে আমরা আসছি সামাজিক সংস্কার প্রসঙ্গে। তোমাদের মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু মধ্যযুগের কাব্য, তাই মধ্যযুগীয় নানা সংস্কার বিশ্বাসে এই কাব্যটি পরিপূর্ণ। তার মধ্যে কিছু পড়ে লৌকিক আচার বিচার, আর কিছু পড়ে কুসংস্কার ও বিধিনিষেধের মধ্যে। লৌকিক আচার বলতে বিবাহ বা প্রণয় ঘটিত ব্যাপারে লোকে কর্পূর, তাম্বুল এ সমস্ত কিছু উপহার পাঠাতো। এদেশে এখনও এ বিষয়ে পান সুপারির ব্যবস্থা আছে। আবার নানা সামাজিক কুসংস্কার সারা মধ্যযুগ ধরে প্রচলিত ছিল। হাঁচি, টিকটিকি, কাকের ডাক, শূন্য কলসি, ডান বা বাম শিয়ালি, তেলি বা ভিখারি দর্শন, শকুন বা যোগী দর্শন, এগুলি সবই ছিল অমঙ্গল সূচক। শ্রীকৃষ্ণ কীর্তনে এইরকম লৌকিক কুসংস্কারের ছড়াছড়ি। শুভতিথি, শুভবার, শুভক্ষণ ধরেই সে সময়কার মানুষ ঘর থেকে বেরোতো। অমঙ্গল বলে শ্রীকৃষ্ণ কীর্তনে অনেকগুলি জিনিসের উল্লেখ আছে। ভাদ্র মাসে চতুর্থী রাতে জলের মধ্যে চাঁদ দেখা, জলপূর্ণ কলসিতে হাত ঢোকানো, গরুর আসনে চেপে বসা, মাটিতে জল দিয়ে অক্ষর লেখা, ভাঙা কুলোর বাতাস নেওয়া খুবই অশুভ বলে সেকালে মানা হতো। বস্তুত শ্রীকৃষ্ণ কীর্তনের পরবর্তীকালের গ্রন্থ শ্রীকৃষ্ণ বিজয়ে, মুকুন্দের চণ্ডীমঙ্গলে এবং কেতকাদাস, বিপ্রদাস ও তন্ত্রবিভূতির মনসামঙ্গলে এমনি সব অমঙ্গলসূচক লোকবিশ্বাসও উল্লেখিত রয়েছে। বোঝা যাচ্ছে সেকালে মানুষ এগুলিকে পরম যত্নে এড়িয়ে চলত। আমরা এই পরে আসছি ধর্মকর্মের প্রসঙ্গে। শ্রীকৃষ্ণ কীর্তনে সেকালের মানুষের ধর্মকর্মের তেমন ঘনিষ্ঠ পরিচয় নেই, তবে চণ্ডী পূজার বিশেষ চল ছিল। কৃষ্ণকে পাওয়ার জন্য বড়াই রাধাকে চণ্ডী পূজা করতে বলেছে। এছাড়াও নানান দেবতার সঙ্গে রামচন্দ্রের প্রভাবও সমাজে পড়েছিল, কারণ শ্রীকৃষ্ণ কীর্তনে তাম্বুল খণ্ডে নামহীন দেবকথার সঙ্গে শ্রীরামের নাম উল্লেখিত রয়েছে। বড়াই কৃষ্ণের প্রেম প্রস্তাব নিয়ে দেবগণকে বন্দনা করে ও শ্রীরামচরণে ধ্যান করে রাধিকার সন্ধানে গেছে। আর কাব্যের সব জায়গাতেই বাসুলির কথা কবি নিজেই বলেছেন। বাসুলি লৌকিক দেবী, বড়ু চণ্ডীদাস নিজেই তার সেবক, অর্থাৎ সেকালে বাসুলির পুজো সাড়ম্বরে হতো। এরপরে আমরা আসছি স্বর্গমর্ত ও পাপ পুণ্য বোধ প্রসঙ্গটি নিয়ে। আর শ্রীকৃষ্ণ কীর্তনে স্বর্গ নরকের উল্লেখ আছে, পাপ পুণ্যেরও উল্লেখ রয়েছে। সেকালে লোকেদের বিশ্বাস ছিল পুণ্যকর্মে লোকে স্বর্গে যায়, নানা সুখ ভোগ করে, পাপ করলে নরকে যায় ও বিষময় ফল ভোগ করে। পাপ করলে তার প্রায়শ্চিত্তের কথা শ্রীকৃষ্ণ কীর্তনে বলা হয়েছে। বাণখণ্ডে রাধাকে বাণ মারার জন্য বড়াই প্রায়শ্চিত্তের কথা বলেছে। সেকালের মানুষ ছিল ভাগ্য নির্ভর, বিশ্বাস ছিল কপালে যা লেখা আছে তা খণ্ডিত হবে না। এই বিশ্বাসটি সারা মধ্যযুগের মতোই শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার খেদোক্তিতে ধরা পড়েছে। স্ত্রী হত্যাকে সেকালেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সে হলো মহাপাপ। শতাধিক ব্রাহ্মণ আর অগণিত গরু মরলে যে পাপ হয়, স্ত্রীবধ তার চেয়েও অনেক বড় পাপ। স্ত্রীবধ করলে সকলেই তাকে ঘৃণা করত, কেউ তার মুখ দেখত না। স্ত্রীবধ করলে তার 7 পুরুষ অভিশপ্ত হতো। আর সেই সুযোগেই সেকালের নারীরাও আত্মহত্যার ভয় দেখিয়ে পুরুষদের বিচলিত করত। নৌকাখণ্ডে এই বিষয়টি তোমরা দেখতে পাবে। রাধিকা জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ভয় দেখিয়েছে কৃষ্ণকে। পারিবারিক ও সামাজিক শাসন এবং সামাজিক জীবনের আদর্শ। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রামীণ সমাজের পরিপ্রেক্ষিতে লেখা। একটি ক্ষুদ্র পরিবারে কুলবধূ রাধা আর তার স্বামী আয়ান ও তার শাশুড়ি বর্তমান, কিন্তু শাশুড়ির দাপটে বউ ঘরের বাইরে যেতে পারে না।
তাই তার অনুমতি নিয়ে বেরোতে হয়, কখনো ছলচাতুরির আশ্রয় নিয়ে বাইরে যেতে হয়। অর্থাৎ সেকালে বধূদের কোনো স্বাধীনতাই ছিল না। কিন্তু এই শাশুড়ি বা পরিবারের কেউ সমাজবিধি লঙ্ঘন করলেই তাকে একঘরে করা হতো। তার ঘরে লোকে অন্ন পানি খেত না। শ্রীকৃষ্ণ কীর্তনে শাশুড়ি রাধাকে হাটে যেতে অনুমতি না দিলে অন্যান্য গিন্নিরা এসে তাকে একঘরে করবার মতলব এঁটেছিল। এভাবেই সমাজের জীবনের আদর্শ কী হবে তাও সমাজপতিরা নির্ধারণ করেছিল। সেকালে কোন কোন বিষয়ে সমাজচ্যুতি ঘটত তার একটা বিরাট তালিকা বড় চণ্ডীদাস দিয়েছেন। এরপরে আমরা আসছি আমোদ প্রমোদ ও খেলাধুলোর প্রসঙ্গ নিয়ে। আর শ্রীকৃষ্ণ কীর্তনে সেকালের খেলাধুলো বা আমোদ প্রমোদের কিছু বিবরণ রয়েছে, যেমন কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে গরু চড়াচ্ছে, খেলছে। এছাড়াও চাঁচুড়ি ও খেড়ি নামে দুটি খেলার উল্লেখ আছে। সেকালে লোকে কর্পূর বাসিত, মানে কর্পূর দা পান খেত। করতাল ও বাঁশি বাজানোর কথা আছে। প্রমোদ কারণ নির্মাণ করতো কেউ কেউ। পশু পাখি ও জীবজন্তু, আর শ্রীকৃষ্ণ কীর্তনে নানা পশু পাখির জীবজন্তুর নাম আছে, যেমন গরু, মাকড় বা বাঁদর, উট, হরিণ, ভেক বা ব্যাঙ, শিয়াল, ময়ূর, কাক, তাম্বাচুর বা কক্কট, ছাগল, সাপ, শকুন ইত্যাদি। এভাবেই চণ্ডীদাস তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সমাজ জীবনের খণ্ড খণ্ড চিত্র উপস্থাপন করেছেন, যা থেকে কবির সমকালের দেশ, কাল ও সমাজের বাস্তব চিত্র খুঁজে পায়। তাই সামাজিক ইতিহাস রচনায় শ্রীকৃষ্ণ কীর্তনের গুরুত্ব অপরিসীম। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগীয় বাংলাদেশের একটি সামাজিক দলিল। কেমন লাগলো? তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে এসে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ ও সুন্দর থেকো। আপাতত টাটা।